আজ আমরা দি অ্যাশেজ অফ ডিপ্লোমেসি দি ওয়েস্ট এশিয়ান ফায়ারস্টোম নামের একটা প্রতিবেদনের গভীরে যাব। এই প্রতিবেদনটা পশ্চিম এশিয়ার এখনকার যে ভয়াবহ পরিস্থিতি সেটাকে তুলে ধরেছে। চলুন এর বিশ্লেষণটা শুরু করা যাক। শুরুতেই একটা বেশ ধাক্কা দেওয়ার মতো কথা দিয়ে এই প্রতিবেদনটা শুরু হচ্ছে। কথাটা হলো, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এসেছিলেন আমেরিকার অন্তহীন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি নিয়ে। সেই প্রতিশ্রুতি এখন পশ্চিম এশিয়ায় ছাই হয়ে গেছে। ভাবা যায়, এই একটা লাইনে কিন্তু পুরো সংকটের গভীরতাটা আমাদের সামনে তুলে ধরে। তো এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এই অঞ্চলে আগুনটা ঠিক কিভাবে লাগলো, তারপর যুদ্ধের পেছনের ঘটনাগুলো কি। এরপর যুদ্ধ শুরুর যে দুটো প্রধান কারণ দেখানো হয়েছে সেগুলোর বিশ্লেষণ করা হবে। আর তারপর দেখব এর বিশ্বজোড়া প্রভাব এবং সবশেষে প্রতিবেদনের চূড়ান্ত সতর্কবার্তাটা কি। প্রথম পর্ব, আগুনে জ্বলছে একটি অঞ্চল। চলুন দেখি এই সংকটের মূল ঘটনাটা কি আর এর পেছনে প্রধান কুশীলবী বা কারা। একবার ভাবুন তো, ফেব্রুয়ারির ২৮ তারিখ একটা খবরে পুরো বিশ্ব কেঁপে উঠল। আমেরিকা আর ইসরায়েল একসাথে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে। আর সেই প্রথম হামলাতেই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই একটা ঘটনাই পুরো পশ্চিম এশিয়াকে যেন একটা বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দিল। এই প্রতিবেদনের মতে এই ঘটনার পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন দুই নেতা। একজন ডোনাল্ড ট্রাম্প, যাকে বলা হচ্ছে মার্কিউরিয়াল হার্ড ন্যাশনালিস্ট, মানে একজন অস্থিরচিত্ত কট্টর জাতীয়তাবাদী। তার নীতিগুলো প্রায়ই ছিল আনপ্রেডিক্টেবল এবং সবসময় আমেরিকার স্বার্থকে সবার ওপরে রাখত। আর অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহু, যাকে বর্ণনা করা হয়েছে এক্সপ্যানশনিস্ট এথনো ন্যাশনালিস্ট বা সম্প্রসারণবাদী জাতিগত জাতীয়তাবাদী হিসেবে, যা তার ভূখণ্ড বাড়ানোর নীতিকে ইঙ্গিত করে। এই দুটো বিশেষণই কিন্তু তাদের রাজনৈতিক দর্শনের একটা পরিষ্কার ছবি দেয়। এই স্লাইডে যে ৭ সংখ্যাটা দেখা যাচ্ছে, এর পিছনে একটা মারাত্মক তথ্য আছে। প্রতিবেদনটা বলছে ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার প্রথম ১৩ মাসের মধ্যেই অন্তত ৭টা আলাদা দেশে বোমা বর্ষণ করেছেন। এটা তার আগ্রাসী বিদেশ নীতির একটা পরিষ্কার প্রমাণ, তাই না? আচ্ছা, এবার দ্বিতীয় পর্বে যাওয়া যাক, যুদ্ধের পথে। পরিস্থিতিটা কিভাবে একটু একটু করে এই ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে গেল সেটা একটা টাইমলাইনের মাধ্যমে বোঝার চেষ্টা করি, চলুন। এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ২০১৫ সালে ইরান পারমাণবিক চুক্তি হয়েছিল, যেটা ছিল একটা বিরাট কূটনৈতিক সাফল্য। কিন্তু গোলমালটা বাঁধল ৩ বছর পর, ২০১৮ সালে, যখন আমেরিকা হুট করে একতরফাভাবে চুক্তিটা থেকে বেরিয়ে গেল। আর ঠিক সেখান থেকেই কিন্তু উত্তেজনার পারদ চড়তে শুরু করে। পরিস্থিতি আরও ঘোলাদে হল ২০২৫ সালের জুনে, যখন ইসরায়েল একা একটা হামলা চালিয়ে ১২ দিনের একটা যুদ্ধের সূচনা করল। আর এই সবকিছুরই চূড়ান্ত পরিণতি ঘটল ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি, এই সর্বাত্মক যুদ্ধের মাধ্যমে। একটার পর একটা ঘটনা যেন সবকিছুই এই পরিণতির দিকেই ঠেলে দিচ্ছিল। এবার তৃতীয় পর্ব, একটা প্রি-এম্পটিভ হামলা, যুদ্ধ শুরু করার জন্য যে প্রথম এবং প্রধান কারণটা দেখানো হয়েছে সেটা একটু খতিয়ে দেখা যাক। তো আসল প্রশ্নটা হলো, এই যুদ্ধটা কি আসলেই একটা প্রিএম্পটিভ বা আত্মরক্ষামূলক যুদ্ধ ছিল? আচ্ছা, ইসরায়েলের অফিসিয়াল বক্তব্যটা কি? তারা বলছে একটা আসন্ন হামলাকে ঠেকানোর জন্যই এই প্রিএম্পটিভ আক্রমণটা করা হয়েছে। সোজা কথায়, নিজেদের বাঁচাতে তারা আগেই হামলা করেছে। কিন্তু এই প্রতিবেদনটা এখানে একটা বিরাট প্রশ্ন তুলে দিচ্ছে। একদিকে দাবি করা হচ্ছে ইরান নাকি হামলার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এর পক্ষে কোনো তথ্য প্রমাণ দেওয়া হয়নি। আর অন্যদিকে সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, হামলার ঠিক আগের দিন, ২৭ ফেব্রুয়ারি, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে একটা কূটনীতিক সমাধান প্রায় হাতের নাগালে চলে এসেছিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কূটনীতির দরজা যখন প্রায় খুলেই গিয়েছিল, তখন কেন এই যুদ্ধের রাস্তা বেছে নেওয়া হলো? এবার চতুর্থ পর্বে আসা যাক, স্বাধীনতার জন্য যুদ্ধ। চলুন, যুদ্ধের দ্বিতীয় যে কারণটা দেখানো হচ্ছে সেটা নিয়ে একটু ভাবা যাক। প্রশ্নটা খুব সহজ, এই যুদ্ধের উদ্দেশ্য কি আসলেই ইরানের মানুষকে স্বাধীনতা এনে দেওয়া? আমেরিকার পক্ষ থেকে ঠিক এটাই বলা হয়েছে। তাদের দাবি, এই যুদ্ধের লক্ষ্য হল ইরানের জনগণকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া। কিন্তু সূত্রটি এই দাবিটার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে। প্রতিবেদনের পাল্টা যুক্তিটা বেশ জোরালো। তারা বলছে যে আমেরিকা দুনিয়ার অন্যান্য স্বৈরাচারী শাসকদের সাথে বন্ধুত্ব রাখে আর ফিলিস্তিনিদের অধিকার নিয়ে চুপ করে থাকে, সেই আমেরিকা হুট করে ইরানের স্বাধীনতার জন্য এতটা উদ্গ্রীব হয়ে উঠল কেন? এই দুরকম নীতি তাদের আসল উদ্দেশ্যকে প্রশ্নের মুখে ফেলে দেয়। আর ঠিক এই কারণেই সূত্রটি এই যুদ্ধকে একটা বিশেষ নাম দিয়েছে, এ ওয়ার অফ চয়েস। এর মানে কি? এর মানে হল, এই যুদ্ধটা আত্মরক্ষার জন্য নয়, বরং এটা একটা পরিকল্পিত যুদ্ধ,
যার উদ্দেশ্য হল একজন প্রতিপক্ষকে শেষ করে দেওয়া এবং একটা গোটা অঞ্চলকে নিজেদের ইচ্ছেমতো করে সাজিয়ে নেওয়া। পঞ্চম পর্ব বৈশ্বিক প্রতিক্রিয়া। চলুন এবার দেখি এই যুদ্ধের তাৎক্ষণিক ফল কি হয়েছে। আর এই যুদ্ধের ফল হয়েছে ভয়ঙ্কর আর খুব দ্রুত। ইরান সাথে সাথেই মার্কিন আর ইসরায়েলি ঘাঁটিগুলোতে মিসাইল আর ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে। কিন্তু বিশ্বের জন্য সবচেয়ে চিন্তার কারণ হল হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। এটা কিন্তু বিশ্ব অর্থনীতির লাইফলাইন। এর ফলে বিশ্ব অর্থনীতিতে বিশেষ করে ভারতের মতো তেল আমদানিকারক দেশগুলোর ওপর একটা ভয়াবহ চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর সবচেয়ে বড় ভয়টা হল এই আগুন যে কোনো সময় পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। আর সবশেষে ষষ্ঠ পর্ব চূড়ান্ত সতর্কবার্তা। প্রতিবেদনটি একটা বেশ গম্ভীর সতর্কবার্তা দিয়েই শেষ হয়েছে। প্রতিবেদনের শেষ কথাটা খুব পরিষ্কার আর জরুরি। এই আগুন আরও ছড়িয়ে পড়ার আগে যুদ্ধ বন্ধ করতে হবে। আমেরিকাকে এক পা পিছিয়ে আসতে হবে আর ইসরায়েলকে সংযত হতে হবে। প্রতিবেদনের মতে এই দাবানল নেভানোর হয়তো এটাই একমাত্র পথ। এই পুরো বিশ্লেষণটা শেষ হচ্ছে একটা গভীর প্রশ্ন দিয়ে। তাহলে কি নিয়মতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার শেষ চিহ্নটুকু এবার পুরোপুরি ছিঁড়ে খুঁড়ে যাবে? এই প্রশ্নটা আমাদের সবার জন্য অনেক বড় একটা চিন্তার বিষয়।